এই হাঞ্চবে আমি ওখানে বিভিন্ন স্তরে, ওখানে পঞ্চায়েত প্রধান বা খুব ওখানে সিনিয়র বয়স্ক লোকজন, তাদের সঙ্গে আমি 1-to-1 মিটিং শুরু করব, মানে জায়গাটার সম্পর্কে জানবার জন্য, মানে একটা আদ্যন্ত একটা যাকে বলে একটা পর্যালোচনা বা ব্যাপারটা স্টাডি করা যায়। এবং সেইটা করতে গিয়ে যে তথ্যগুলো চলে এলো আমার কাছে, সেই তথ্যগুলো রীতিমতো বিস্ময়কর তথ্য। এগুলো এদের সঙ্গে কথা না বলে আমি জানতে পারতাম না। আমি যদি পরের দিন গাড়ি স্টার্ট করে দিতাম, জুলুকে সানরাইজ থেকে বেরিয়ে যেতাম বা জুলুকে বাড়িতে আপনার ওই থাম্বি ভিউ পয়েন্টে, তাহলে লেখাটা এই জায়গায় যেত না। আমাকে ওখানকার যে এই সমস্ত গায়ের যে মোড়ল বা বয়স্ক লোকেরা, তারা এমন কিছু এভিডেন্স বা এই ধরনের জিনিস দেখালো। এখন নাথুলা পাস ফ্রন্ট ওপেন হওয়ার পরে আপনারা জানেন যে তিব্বতে যাওয়ার ক্ষেত্রে নাথুলা করিডোর ব্যবহার করা হয়েছে, কিন্তু অতীতে সেটা ছিল না। নাথুলা করিডোর ছিল না। মানুষ তিব্বতে যেতেন জেলেপ্লা দিয়ে। যে জেলেপ্লা হচ্ছে কুবু প্লেকের পাশ দিয়ে একটা রাস্তা চলে গেছে, সেই রাস্তায় কাউকেই এখন যেতে দেওয়া হয়, কারণ পাশাপাশি দুটো পাস তারা ওপেন করবে না ফর সিকিউরিটি মেজার। দুটো জায়গাতে ওপেন করলাম, কোথায় বন্ধ করলো, একটা দিক ওপেন করে। ওই জন্য ব্যবসা বাণিজ্য যা কিছু সব নাথুলা দিয়ে হয়। এবং আপনারা জানেন যে বছর কয়েক ধরে মানস কৈলাসেরও যাত্রা একটা নাথুলা দিয়েই হচ্ছে, যেটা আপনার উত্তরাখণ্ড দিয়েও হয়, নেপাল দিয়ে তো হয়ই, আর এদিকে সিকিম দিয়ে হচ্ছে। কিন্তু সেই সময় জেলেপ্লা দিয়ে এবং ভুটান তখন কিন্তু ফুনসলিং দিয়ে যাওয়া যেত না। এটাও একটা মজার তথ্য। তখন ওই জেলেপ্লা দিয়ে গিয়ে মাঝখানে ইয়াটু ওই রকম একটা জায়গা আছে তিব্বতের মধ্যে, সেখান দিয়ে রাস্তার বাইফার্কেশন, একটা চলে গেল লাসার দিকে আর আরেকটা চলে গেল আপনার ভুটানের দিকে। হ্যাঁ, এবং ভুটানের ইয়াটু মধ্যেও যাওয়ার দরকার পড়ে না। এই যেটা নিয়ে এখন যাচ্ছে, কি জায়গাটার নাম, ভুটানের যেটা নিয়ে খুব হচ্ছে বিতর্ক, আরে ভুলে গেছে, ডোকালাম থেকে, ডোকালামে তো ভুটান বর্ডার, একদিকে ভুটান। উনি একটা ছবি আমাকে দেখালেন, জওহরলাল নেহেরু প্রধানমন্ত্রী যখন ছিলেন তখন ইন্দিরাকে নিয়ে, ইন্দিরা তখন কিশোরী, ইন্দিরাকে নিয়ে ঘোড়ায় চেপে যাচ্ছে। সেই ছবি বহু পুরনো হয়ে যাওয়া হলদেটে, এখনো আমার বাড়িতে আছে। উনি আমাকে প্রেজেন্ট করলেন, মানে এটা একটা প্রাপ্তি জায়গা, এটা ঐতিহাসিক দলিল, এটা তো পাওয়াই যাবে না, গভর্নমেন্টের কাছেই হয়তো নেই। হ্যাঁ, জওহরলাল নেহরু যাচ্ছেন, কিশোরী ইন্দিরা, ওই রুটে গিয়ে ওনারা ভুটানে তখন রাজার সঙ্গে একটা যেভাবে আমাদের হলো আর কি, সম্প্রীতির ব্যাপার। আরেকটা অদ্ভুত তথ্য যেটা আমি সৌরভ গাঙ্গুলির সঙ্গে শেয়ার করেছিলাম দাদাগিরিতে, যখন আমাকে ইনভাইট করা হলো ট্রাভেল রাইটার হিসেবে, সিজন 7 এখনো যখন আপনাদের কাছে ওটা তো স্টকে থাকে, ইউটিউবে থাকে, সিজন 7-এ দেখবেন, ওটা বোধহয় 51 কি 52 পর্ব, পৌষ পার্বণ পর্ব, সেটাতে আমাকে ইনভাইট করেছিল। এবং অন স্টেজ, মানে অন ক্যামেরা সৌরভের সঙ্গে আমার অনেক গল্প, মানে যেটা জেনারেলি সব কম্পিটিটারের সঙ্গে এখন স্বাভাবিক, ওরা গল্পগুলো খোঁজে, তো ওরা আগে থেকেই বলেছিল যে দাদা আপনাকে দিয়ে শুরু করবে সৌরভ, মানে কলকাতার রিপ্রেজেন্টেটিভ হিসেবে আমাকে এনেছিল। সেই কথাটা আমি সৌরভকে বলেওছি, সেটা দেখতে পাবো যদি আপনারা চান। হিমালয়ের বিভিন্ন প্রান্তে 11,000 ফিটের ওপর একটা অদ্ভুত ধরনের জিনিস জন্মায়, তার নাম হচ্ছে ইয়ারসা গুম্বা। না, এটাকে ওরা বলে আধা উদ্ভিদ আধা ইনসেক্ট, কিন্তু ব্যাপারটা সেটা নয়। সাইন্টিফিক ব্যাপারটা হচ্ছে এটা একটা প্যারাসাইট টাইপের একটা ব্যাপার, যেটা ওই একটা লার্ভাকে অ্যাটাক করে সেটাকে মেরে ফেলে, কিন্তু তার একটা ডুয়াল ক্যারেক্টার ওরকম হয় দেখা যায়। এবং মানে সেটা ধরুন কখনো এরকম নড়ছে বা ইত্যাদি সব ব্যাপারটা বানাচ্ছে, এইসবের জন্য ওরা একটা ওরকম টাইপের একটা অদ্ভুত জিনিস। এবং এটার মেডিসিনাল ভ্যালু
মারাত্মক। ইয়ারসা গুম্বা আপনারা গুগল সার্চ করলেই পেয়ে যাবেন। এইটা দাম যা, বিশেষত চীনে মেডিসিনাল ইউজ হয় মানে বিভিন্ন ধরনের। এটাকে বলা হয় হিমালয়ান ভায়াগ্রা। এবার ভায়াগ্রা শব্দটা দিয়ে নিশ্চয়ই বুঝতে পারছেন যে এটা কীভাবে একটা ইউজ হয়, মানে ভীষণভাবে এটা একটা স্টিমুলেটিং একটা ব্যাপার, এনার্জেটিক একটা ব্যাপার করে। এটা ছাড়াও বিভিন্ন ধরনের লিভার, কিডনি বা অন্যান্য ধরনের বিভিন্ন অসুখের ক্ষেত্রেও কিন্তু চায়নাতে ব্যাপক ইউজ। এর দাম হচ্ছে অ্যাট প্রেজেন্ট 4 লক্ষ টাকা পার কেজি। 4 লক্ষ বেশি হবে, আমি কমই বললাম, পাওয়া যায় কম। এবং এটা ওই 11,000 ফিটের উপর। এবং অনেক সময় এটা শুধুমাত্র সিকিমে তাই নয়, এটা অরুণাচল বা বিভিন্ন জায়গাতেই এগুলো 11,000 ফিটে পাওয়া যায়, হিমালয় এবং তিব্বতের বিভিন্ন জায়গায়। এবার হ্যাঁ, এটা ওই যে প্লাগ করা বা করা সেগুলোর একটা কিন্তু মারাত্মক। আমাকে একটা ছোট্ট মানে সেটা শুকিয়ে গেছে, সেটাও প্রেজেন্ট করছে, মানে সেটা অনেকদিন আগে আর কি, মানে ব্যাপারটা কি যে কি জিনিসটা কেমন দেখতে, সেটাও একটা প্রেজেন্ট করছে। এই যে বিভিন্ন ধরনের বিস্ময়কর তথ্য, এই তথ্যগুলোর পাশাপাশি যদি আমরা দেখি যে এমন একটা জায়গা যেখানে ধরুন দুটো লেক, কুপুপ লেক এবং মেমেঞ্চো লেক। কুপুপ লেক হচ্ছে জলঢাকা নদীর উৎস এবং মেমেঞ্চো লেক হচ্ছে রংপো নদীর উৎস। এই দুটো লেক ওখানে করছে। আরেকটু সামান্য গেলেই সাঙ্গুর লেক। সাঙ্গুর দিকে আমি যাচ্ছি না, কারণ এটা আমি মেইনলি সিল্ক রুটের কথা বলছি। ওটা হচ্ছে জলঢাকা নদীর উৎস। এইরকম দুটো আছে। এবারে থাম্বি ভিউ পয়েন্ট, সেখান থেকে জিগজ্যাগ দেখা যাচ্ছে প্রায় 80-90টা জিগজ্যাগ একই জায়গাতে। ওটা ওদের কথা অনুযায়ী আমি নাম দিয়েছিলাম ভুলভুলাইয়া। ওরা ওইটা শব্দটা জুলুকে থাকা যায়, জুলুক থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায় না। হ্যাঁ, সেটা আসছি আমি আস্তে আস্তে। এইবারে ওর পরে থাম্বি ভিউ পয়েন্ট, তারপরে যেটা আপনি জানতে চাইছেন ওটা হচ্ছে লুংথুম। লুংথুমে হোমস্টে আছে। লুংথুম থেকে কাঞ্চনজঙ্ঘা ওখানে কিন্তু ঘাড় উঁচু করে দেখতে হয় না, গ্যাংটক বা ইত্যাদি। এটাও কিন্তু একটা মানে একটা পয়েন্ট, সামনাসামনি কাঞ্চনজঙ্ঘা রেঞ্জ এবং অনেকটাই অন্য অ্যাঙ্গেল। এবং ওখানে 3টে পয়েন্ট আছে, যেটা থাম্বি ভিউ পয়েন্ট, লুংথুম এবং ওই টুকলা ভ্যালি। এই 3টে জায়গা থেকে অসাধারণ। কিন্তু পাশাপাশি সেই পয়েন্টে আমি পড়ে আসছি, মানে কীভাবে পরবর্তীকালে ট্যুরিজম প্যাটার্নটা চেঞ্জ হয়ে গেল এবং চেঞ্জটা পুরো ভালোর দিকে যাই, সেটা পড়ে আসছি। এইরকম এত ভ্যারাইটি। তাখানে বাবা মন্দির একটু এগিয়ে, কুপুপ লেক, হাতি লেক যেটাকে বলছেন, ওইখান দিয়ে রাস্তা চলে গেল জেলেপ্লা। তারপরেই এশিয়ার সর্বোচ্চ গলফ কোর্স, তো অবশ্যই ওটা মিলিটারিতে করে। এবং সেই গলফ কোর্সে আমি জানি না যারা আপনারা গেছেন আপনারা লক্ষ্য করেছেন কি না, যে ওখানে একটা প্ল্যাকার্ড মতো আছে, অ্যারো দেওয়া, সেখানে লেখা আছে এখান থেকে লাসা মাত্র 520 কিলোমিটার। বুঝতে পারছেন? এখান থেকে লাসা। এখন এই সবগুলো তো ওটা হচ্ছে ইয়াং হাজব্যান্ড ট্রেল। সেই বহু পুরনো ইতিহাসের পর্যালোচনা যদি আমরা করি, সেই সময় মানে বিফোর ইন্ডিপেন্ডেন্স ইংল্যান্ডের ইয়ং হাজব্যান্ড তাদের ট্রেলটা ওইদিকে তারা তিব্বতে গিয়েছিল। সেইটা করে এইবার আপনারা পুরনো বাবা মন্দির, নতুন বাবা মন্দির করে এইবার তো গ্যাংটকের দিকে কেউ যেতে পারে, কেউ আর ব্যাকও করতে পারে। এইটা আমি যখন 2010-এর অক্টোবরে গেলাম, তখন আমি সমস্ত তথ্যগুলোকে জড়ো করলাম এবং এই ধরনের বিভিন্ন ধরনের ইন্টারেস্টিং তথ্যের সমাহার। তখন আমি বুঝে গেলাম যে এটাকে কিন্তু যেন তেন প্রকারেণ এই স্টোরিটাকে ছাড়াটা ঠিক হবে না। এটা কিন্তু একটা মারাত্মক একটা সেন্সেশন নিয়ে আসতে পারে যদি এটাকে ঠিকভাবে প্রজেক্ট করা যায়। দুপাতার গেলাম থাকলাম করলে হবে। আনফর্চুনেটলি ওই সময় আমি কিন্তু ভালো ছবি পেলাম। ওই
যেটা আমরা বলছি যে লুংচুক বা এই জায়গাগুলো থেকে কাঞ্চনজঙ্ঘা তখন মেঘলা বিভিন্ন সময় হয়, এটা তো করার নেই। এইবার আমি তখন ওদের সাথে আলোচনা করলাম যে আমি তো স্টোরি যা পেয়েছি বা আমার কাছে এলিমেন্ট আছে আমি লিখে দিতে পারি, কিন্তু ভালো ছবি ছাড়া আমি অন্যের ছবি নিয়ে একদমই কাজ করতে ইন্টারেস্টেড নই। আমি যত আপনারা আমার কাজ দেখেছেন, কাশ্মীর বলুন, লাদাখ বলুন, সব জায়গাতেই আমি নিজের ছবি নিয়েই কাজ করি। সেই কারণে এইভাবে স্টোরিটাকে ছাড়তে আমার ঠিক ইচ্ছা করছিল। তো ওরাই তখন বললো যে না দাদা এইভাবে আমরাও চাই না, আরেকবার আসুন, আরেকবার এসে ব্যাপারটাকে এমনি স্টোরির এলিমেন্ট তো রেডি আছে। সুতরাং এইবার আমি গেলাম জানুয়ারি মাসে, 2011 জানুয়ারি বলে শেষ দিল। এইবার হিট করে গেল, কারণ তখন ওয়েদার ক্লিয়ার ছিল, কাঞ্চনজঙ্ঘা বেশ ভালো দেখা গেল, আর এলিমেন্ট আমার কাছে রেডি আছে। এই দুটোকে জড়ো করে আমি 2011 মার্চে ওই কভার পেজটা বেরোলো, যেটা একটা সেন্সেশন হয়ে গেল আর কি। কারণ ভ্রমণের একটা পপুলারিটি জানেন, দেশের 1 নম্বর ট্রাভেল ম্যাগাজিন, নট ইভেন আউটলুক ট্রাভেলার, সে ইংরেজিতে বেরোতে পারে বা তার একটা বিরাট খ্যাতি থাকতে পারে, সার্কুলেশনের বিচারে কিন্তু বাঙালি যত সংখ্যক পড়ে তাতে করে ভ্রমণ কিন্তু টপ অফ দ্য লিস্ট। এবং এটা শুধুমাত্র রাজ্য নয়, এটা বিভিন্ন জায়গায়, রাজ্যের বাইরেও, যেখানে যেখানে বাঙালি মানে সব জায়গাতে দেশের বাইরেও গেল। এবং আস্তে আস্তে পরবর্তীকালেও যখন লিখতে শুরু করলাম বিভিন্ন জায়গায়, আস্তে আস্তে একটা জনপ্রিয়তা পেতে শুরু করল। এবং এখন ভাবতে ভালো লাগে যে যে জায়গাটা থেকে শুরু হয়েছিল একটা রিসর্ট এবং একটা হোমস্টে, এই মুহূর্তে টোটাল জায়গাটার পুরো টোপোগ্রাফি চেঞ্জ হয়ে গেছে। সোশিও-ইকোনমিক প্যাটার্ন হ্যাজ বিন চেঞ্জ প্রফাউন্ডলি। এবং এগুলো ভালো লাগে নতুন জায়গা নিয়ে কাজ করতে গিয়ে, যখন মনে হয় আমারও সেখানে কিঞ্চিত অবদান আছে। ধরুন হয় কি, যখন কোনো একটা জায়গা পপুলার হলো, তার আগে অবধি সেখানে হোটেল ছিল না, বা সেখানে কোনো গাড়ি বা ইত্যাদি এই সমস্ত ব্যাপারগুলো ছিল না, সেখানে প্রচুর হোটেল হতে শুরু করলো, লোকাল লোকজন সেখানে চাকরি পেল, অনেকে গাড়ি কিনলো, সেই গাড়ি নিয়ে তাদের মানে একটা টোটাল ব্যাপারটা সিনারিও চেঞ্জ হয়ে যাচ্ছে, প্রচুর লোকের জীবিকা হচ্ছে। এইভাবে করতে করতে 1 থেকে 2, 2 থেকে 3, 3 থেকে 20, এই মুহূর্তে ওপর এবং নিচ মিলিয়ে প্রায় আমার মনে হয় সিল্ক রুটে যে ব্যবসাটা চলছে 200 থেকে 250টা হোমস্টে এবং লজ সব মিলিয়ে, মানে আমি ওপর নিচ সব মিলিয়ে। এখন তো অনেকটা দূর থেকে করছে, মানে সিলারি গাঁদুয়া রাখছে, আলিদারও রাখছে, আবার বিভিন্ন জায়গাতে রেখে টেকে একটা টোটাল ব্যাপার কদম চেনে রাখছে। কিন্তু এখানে যেটা ঘটে গেল যে যখন কোনো জায়গাটা পপুলার হবে তখন কিছু বেনজল সেই পথে চলে যাবে। আমরা যেভাবে ইডিওলজিক্যালি বা যেভাবে আমরা পরবর্তীকালে আমি দেখলাম যে সিল্ক রুট ভ্রমণ এটা 2 নাইট 3 ডেজের একটা প্যাকেজে দাঁড়িয়ে, এটা একটা প্যাকেজ। আচ্ছা, প্যাকেজটা কিরকম? আবার 3 নাইট 4 ডেজও হতে পারে, সেরকম হচ্ছে। মানে শুরু করলো সিলারিগাঁও দিয়ে, তারপরে 1 নাইট হয়তো কদম চেনে, যেটা আপনি বললেন, কদম চেনে বা কোথাও রাখলো, আবার হয়তো জুলুকে রাখলো, না জুলুক না, 1 নাইট জুলুকে রাখলো, নাথাং ভ্যালিতে রাখলো, আবার 2 নাইট হলে 1 নাইট জুলুক, 1 নাইট নাথাং ভ্যালি। প্রথম কথা হচ্ছে যে নাথাং ভ্যালিতে রাত্রিবাস করাটা একেবারেই সমীচীন নয়। এই বিষয়টা মাথায় রাখাটা অত্যন্ত জরুরি। আপনারা যারা আমার লেখা নিয়মিত ভ্রমণে পড়েছেন তারা নিশ্চয়ই দেখেছেন আমি বিষয়টাকে ভীষণভাবে আমি নেগেট করার চেষ্টা করেছিলাম। কিন্তু ওই যে বললাম যে এই যে সর্বগ্রাসী বাণিজ্যিক যে ব্যাপারটা, মুনাফাখোর বা নিজেদের স্বার্থে ব্যাপারটা করে নেওয়া, আপনি একটা র্যাকেট তৈরি হয়ে যায়, সেইটাকে পর্যদস্ত করা ভেরি ডিফিকাল্ট। মানে আমি এত চেষ্টা সত্ত্বেও যে নাথাং ভ্যালিতে থাকবেন না, নাথাং ভ্যালি একটা যেন কেমন একটা অবদান একটা টাইপের একটা জন্ম। প্রথম কথা হচ্ছে এটা বুঝতে হবে যে 13,000 ফিট হাইটে যেখানে অক্সিজেনের পরিমাণ খুব কম, সেখানে আমি থাকবো কেন, কি কারণে, এটা প্রথম বুঝতে হবে। যদি সেখান থেকে মারকাটারি কাঞ্চনজঙ্ঘা দেখা যায় তাহলে আমি না হয় অত্যন্ত রিস্ক নিয়ে থাকতে পারি। নাথাং ভ্যালি থেকে সেইভাবে যেখানে থাকার জায়গা আদৌ সেইভাবে কাঞ্চনজঙ্ঘা দৃশ্যমান নয়, প্রাথমিক বিষয় এইটা।
খুব ছোট্ট একটা দ্বীপ দেখা যায়, এবং সেটাও নাথাং ভ্যালির যে থাকার জায়গা থেকে এসে মেন রোডটাতে যদি আসা যায় সেখান থেকে খানিকটা, তাও টুকলা ভ্যালি বা লুমথুমে যেরকম ভালো সেরকম নয়। তাহলে নাথাং ভ্যালির মধ্যে কি স্বর্গ আছে যে আমি সেখানে থাকতে যাবো? এবং অনেকেই জানে না, আজকে আমি অন্তরঙ্গ একটা আলাপচারিতা হচ্ছে, আমাকে লোকাল ড্রাইভাররা বিভিন্ন ক্ষেত্রে আমাকে, তারা জানে যে আমার লেখার পরে বিভিন্ন লোকজন সেখানে গেছে বা এই জায়গাটার উন্নতির ক্ষেত্রে আমার কি তারা যোগাযোগ করে, অনেক সময় যোগাযোগ থাকে। বলছে দাদা আপনাদের ওখান থেকেই লোকজন এসে নাথাঙ্গেলি বিষয়টা কেন করে আমি তো বুঝতে পারি। আমরা লোকাল ড্রাইভার, স্থানীয় মানুষ, আমরা এই জায়গাটাতে থেকে বেরিয়ে যাই, অথচ আমরা হ্যাবিচুয়েটেড। মাথা টিপটি বিদ্যা দিয়ে এইসব ব্যাপার থাকবে, স্বাভাবিক 13,000 ফিট। আমরা এই জায়গাটাতে না থাকতে পারলে ভালো হয়। সেখানে আপনাদের ওখান থেকে লোকজন আসছে, এসে তারা নিয়মিতভাবে অসুস্থ হয়ে পড়ছে, এটার তো কোনো প্রয়োজন নেই। এবং আপনারা হয়তো জানেন কিনা, নাথাং ভ্যালিতে ডেথ টোল পর্যন্ত হয়ে গেছে। এই ব্যাপারগুলো, খবরগুলোকে তারা চেপে রাখে। ওখানকার লোকজনই আমাকে বলেছে, বয়স্ক লোকজন ধরুন গেছে, কিছু ফিজিক্যাল হয়তো এলিমেন্ট থাকতেও পারে, নাও থাকতে পারে, বৃষ্টি বাদলা হয়েছে, পরিস্থিতি খুব আয়ত্তের বাইরে, লোকে ছোট বাচ্চা, 2-3 বছরের বাচ্চা না জেনে 70-75 বছরের একটা বয়স্ক লোক তাকে নিয়ে চলে গেছে, মারাত্মক ঠান্ডা, মাইনাসের রং পড়ে গেছে। এবার ওখানে তো যে ইনফ্রাস্ট্রাকচারের বিরাট আপনি ব্যাকআপ পাচ্ছেন তা তো নয়, কিছুই নেই। ওখানে যে অসুস্থ হয়ে পড়লে আপনি সাজবারের কাছাকাছি কিছুই পাবেন না, সেই আপনাকে অনেকটা নিচে নেমে এসে পাকিং বইটা দিয়ে সব জায়গায় আসতে হবে, ততক্ষণ তো রোগী এক্সপায়ার করে যাবে। তাই হয়েছে, ওখানে গুরুতর অসুস্থ হয়ে পড়েছে, তারপরে তিনি মারা গেছেন। এরকম খবর তাদের মুখ থেকে শুনেছি, আমি নিজে তো দেখিনি বা দেখার সেই স্পটে ছিলাম, এটা তাদের মুখ থেকে শুনলাম। এইবার যদি আমি টেকনিক্যালি আসি, যে দেখুন আমরা যখন লাদাখে যাই বা বিভিন্ন জায়গাতে আমরা যখন যাই, তখন হ্যাঁ না আমি বলছি যে অ্যাক্টিভিটিসটা তো আলাদা, সেটা তো বটেই একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। যেমন ধরুন আপনি যেটা বললেন, লুমথুম হোমস্টেতে 12,000 ফিটের উপর যদি আমি থাকি, তাহলে আমি নাথাং ভ্যালিতে থাকতেও পারি, ভারত থেকে 13তে যেতে অসুবিধা হবে। যদি আমি যাবো কেন সেটা অন্য প্রশ্ন, যে নাথাং ভ্যালি থেকে আমি কাঞ্চনজঙ্ঘা ভালো দেখতে পাচ্ছি না, লুমথুমে অবশ্যই থাকবো। এই লুমথুমের কথাটা আমি কিন্তু জোর দিয়ে লিখেছিলাম ভ্রমণ, এবং ওই হোমস্টের কথাটা আপনি হয়তো আমার লেখা পড়ে গিয়েছেন। ওই যে হোমস্টের কথাটা, মানে এই অসাধারণ লোকেশন, কোনো কথাই হবে না যদি কারোর মধ্যে সেই স্পিরিটটা থাকে বা সেই শারীরিক এবিলিটি থাকে, তাহলে তিনি লুমথুমে থাকুন। হ্যাঁ, তিনি লুমথুমে থাকুন, কিন্তু তাও আমি বলবো সেটাও কিন্তু উইথ প্রপার হাইট অ্যাক্লিমেটাইজেশন। তার হয়তো ধরুন আপনাকে তাহলে তার আগে 10,000 ফিটে জুলুকে থাকতে হবে, হ্যাঁ এটা করেছেন বলেই অসুবিধা হয়। কিন্তু না করে ধরুন লিংতাম থেকে 4,500 ফিট থেকে আপনি যদি দুম করে 12,000-এ চলে যান, আপনার যে কোনো লোকের, সুস্থ স্বাভাবিক লোকেরও প্রবলেম হতে বাধ্য। সুতরাং এই নিয়মগুলো সায়েন্স, এই বিজ্ঞানগুলোকে আমরা কোনোভাবেই অস্বীকার করতে পারবো না। আর গায়ের জোরে পাহাড় ঠেলা যায় না, আমি গিয়ে মেরে দেবো ব্যাপারটা, এই ব্যাপারে তো দাঁড়িয়েছে আজকাল ট্যুরিজমের ব্যাপারটা। আর ফেসবুক ওরিয়েন্টেড, ফেসবুকে সবাই এক একজন বিরাট মানে বোঝা, কিছুই জানেন না হয়তো সেটা তিনি, এবার তিনি আবার অন্যকে অ্যাডভাইস দিচ্ছে, তার অ্যাডভাইস করে অন্য একটা লোক ক্ষতিগ্রস্ত হচ্ছে। তা এইখানে এবার যদি আমি টেকনিক্যালি আসি, যে ধরুন লাদাখ বা বিভিন্ন জায়গাতে আমাদের যখন কোনো একটা ডেস্টিনেশন থেকে আরেকটা ডেস্টিনেশনে যাচ্ছি, গাড়ি অনেক ক্ষেত্রেই 120 কিলোমিটার, 130 কিলোমিটার, 140 কিলোমিটার, আমরা 150 কিলোমিটার মুভ করে যাচ্ছি। গাড়ি তো 100-120 কিলোমিটার অনেক জায়গা থেকে আমরা যাই, এখানেও রাস্তা ভালো, না যাওয়ার তো কোনো কারণ নেই। কিন্তু প্রশ্ন হচ্ছে, যে সিল্ক রুটের নিয়ে আমরা কথা বলছি, যে ম্যাপটা নিয়ে কথা বলছি, সেই সিল্ক রুট কতটা লেন্থে, এই বিষয়টা কি তারা ভাবেন যারা এই প্যাকেজগুলো করেন, মানে প্যাকেজগুলো সংগঠন করেন? আমি ব্যবসায়ীদের কথা বলছি, সবই জানেন, সবই জেনে নিজেদের স্বার্থেই করেন। লিংতাম থেকে আপনার বাবা মন্দির অবধি
ডিস্টেন্স হচ্ছে পুরনো বাবা মন্দির অ্যারাউন্ড 60 to 62 কিলোমিটার, 60 থেকে 62 কিলোমিটার। আরেকটু এক্সটেন্ড করুন নতুন বাবা মন্দির, মানে সব মিলিয়ে আপনার 70-এর নিচে থাকবে টোটাল স্ট্রেচটা যদি আপনি যান। মানে নতুন বাবা মন্দিরে গিয়ে আপনি শেষ করছেন, এই যদি করেন 70-এর মধ্যে থাকবে। তাহলে এবার আমাকে আপনারা মানে বলুন বিষয়টা, যে আমরা যদি টেকনিক্যালি ব্যাপারটা পর্যালোচনা করি, 70 কিলোমিটার ভালো রাস্তায়, হ্যাঁ আপিল রাস্তা ঠিক আছে। যদি আমি 30 কিলোমিটার বা 25 কিলোমিটার যাই ধরি, রাস্তা কিন্তু সব খারাপ নয়, খারাপ হলে তার ব্যাপারটা 3 ঘন্টায় আমি লাস্ট স্টেজে পৌঁছে যাবো, তাই তো ব্যাখ্যা তাই বলে। আমার 3 ঘন্টা লাগলো ফিরতে, নামতে একটু কম সময় লাগে, 3ই ধরছি, 3-3-6, মাঝখানে আমার প্রচুর ছবি টবি তোলা, তার জন্য আমি 2 থেকে 2.5 ঘন্টা, বা কোথাও ম্যাগি ট্যাগি খেলাম 2 থেকে 2.5 ঘন্টা, মানে 8 থেকে 8.5 ঘন্টা। এইবার অনেকেই ভোরবেলাতে বেরোন, কারণ ওই সানরাইজের ব্যাপারটাকে করতে চান। তাহলে ভোরবেলা বেরোতে গেলে তাকে ধরুন বেরোতে হচ্ছে কটায়, 4টে 4:30 বেরোতে হচ্ছে, 4টে 4:30 বেরিয়ে 8 ঘন্টা 8.5 ঘন্টা ছেড়ে দিন, আপনি 9 ঘন্টাই ধরুন না, আমি বলছি যে 9 ঘন্টা বা 10 ঘন্টা ধরুন। কত হয় 4 থেকে 9 ঘন্টা, 10 ঘন্টা, দুটো। আমি আরো বেশি ধরছি, মানে ধরুন আপনার ছবি তুলতে বিভোর হয়ে গেল, মানে আপনি নড়ছেন না, বসে আছেন, বিকেল 4টের মধ্যে তো পৌঁছে যাচ্ছে, এটা তো সম্ভব। এই যেখানে সাইন্টিফিক পর্যালোচনা বা যেটা দেখতেই পাচ্ছেন, মানে এটা আমার বলার অপেক্ষা রাখে না, আপনারা সবাই বুঝতে পারছেন যে সকালে বেরিয়ে আপনি যদি 4টে সূর্যোদয় নাও দেখেন, আপনি 6টা 6:30তেও বেরোন, তাহলেও কিন্তু আপনি মোটামুটি 5টার মধ্যে ঢুকে যেতে পারছেন। এইরকম যেখানে পরিস্থিতি, সেখানে 2 নাইট 3 ডেজের প্যাকেজ দিনের পর দিন কীভাবে সংগঠিত হচ্ছে এবং কেন হচ্ছে, এই জায়গাটাতেই আমি আগুন তোলার চেষ্টা করেছিলাম। এবং দেখুন, আমার কোনো আপত্তি নেই হোক, কিন্তু পর্যটকের সুবিধার কথাটা ভেবে হোক এবং তাদের শরীর স্বাস্থ্যের দিকে নজর রেখে হোক। তাহলে তুমি 2 নাইট 3 নাইট 4 নাইট যা খুঁজি করো, সেটা হচ্ছে না। তাদেরকে এমন বিপদের মুখে ঠেলে দেওয়া হচ্ছে যেখানে তাদের ডেথ টোল পর্যন্ত করতে পারে। এই জায়গাটাতেই আমার, যেহেতু ওইটা নিয়ে প্রথম আমার লেখা, বা সেই হিসাবে আমার একটা কোথাও না কোথাও একটা কাজ করছিল যে দায়িত্ব বলুন বা যাই বলুন, এই জায়গাটার থেকে আমি কিছুতেই এখনও আমি ব্যাপারটা মেনে নিতে পারি না। আমি আমার সাধ্যমতো চেষ্টা চালিয়ে গেছি পুজো গাইডে লিখে, কিন্তু তাহলেও দেখুন, আপনি বিভিন্ন লোকের সঙ্গে কথা বলে তারা ব্যাপারটা দে আর ইগনোরেন্ট অফ দ্য ফ্যাক্ট, যে টুরিস্টদের কথা বলছি। মাথান গাড়ি গাড়ি বাবা, ও তো দারুণ জায়গা শুনেছি, দারুণ কি আসপেক্টে সেটা আপনাকে বুঝতে হবে। আজকে দেখুন, একটা নাইট লুকে থাকা যেতে পারে। আপনারা লুকতুকে দেখেছেন, অনেক হয়তো লুকতুকে থাকতে একটু ভয় পাবেন, আমি সে কথা যদি ছেড়েও দিই, জুলুকে থাকতে পারে। জুলুকের সমস্যা আছে একটা, জুলুকের যে হোটেলিয়ার্সের নামে ভীষণ বদনাম ঘটেছে, ভীষণ বদনাম রটেছে, তাদের ব্যবহার ভালো না। এবং মজার ব্যাপার কি জানেন তো, মানে এটা আমি নিজে ফিলও করেছি, ওদের প্যাকেজ ধর্মী পুরো ব্যাপারটা হয়ে গেছে। মানে ধরুন পুরো ব্যাপারটা প্যাকেজে চলে, বিকেলের স্ন্যাক্স, রাত্রের ডিনার, সকালের ব্রেকফাস্ট আর লাঞ্চ, এই নিয়ে তো বোধহয় হয়। এইবার ধরুন আপনি ওই প্যাকেজের করে জুলুকে এসে, এবার আপনি সেকেন্ডে আপনি আর প্যাকেজে মুখ, আপনি ধরুন প্যাকেজে আছেন, আপনার মনে হলো যে জুলুক জায়গাটাতে আমি থাকি, এইখানেই মুশকিল হয়ে যাবে। পরের দিন দেখবেন আপনার লাঞ্চ প্রিপারেশনের ক্ষেত্রে সমস্যা, লোক পাচ্ছেন, ওরা খাওয়া মানে ওই জায়গা থেকে ওদের হয়ে গেছে, ওদের মানে যেসব লোককে বিদায় করার ব্যাপার হয়ে গেছে। এরকম চিত্র জুলুকে দেখা যাচ্ছে, মানে ওদের প্যাকেজের এটা হয়ে গেল। আবার ওরা দে আর ওয়েটিং ফর দ্য নেক্সট ব্যাচ, ওই সন্ধ্যাবেলায় তারা ঢুকছে। মাঝখানে আপনি কোনো করছি দেখছি বেরিয়ে। এবং জুলুকে মাঝে মধ্যেই লোডশেডিং হয়, বৃষ্টি পড়লে জুলুকে ভীষণ লোডশেডিং, এবং তার মধ্যে আপনি ক্যামেরা চার্জ করতে পারবেন না, খুবই গোলমেলে যায়। হাইট কিন্তু এমন কিছু না, বরঞ্চ আমি বলবো যে জুলুকের হাইটটা কিন্তু স্ট্র্যাটেজিক্যাল হাইট হিসেবে ভালো। এটা কিন্তু আমার স্বীকার করতে কোনো বাধা নেই। 10,000 ফিটে আপনার কোনো রকম কোনো হাইট সিকনেস হবে না। হাইট সিকনেস 11,000 11,500 ফিটের ওপর, এবং সেখানে যদি 3 লাইন না থাকে, সেই দিক থেকে কিন্তু স্ট্র্যাটেজিক লোকেশন হিসেবে জুলুক কিন্তু ভালো।
কিন্তু বিভিন্ন অন্যান্য যে বিষয়গুলো ব্যাপারটাকে সমস্যাজনক করেছে। সেই হিসেবে বলবো যে জুলুকের জায়গায় বরঞ্চ একটু আগে পদক চেনে থাকাটা বেটার। ওখানে লোকেদের হসপিটালিটি ভালো, একটু হয়তো হাইটটা কম, ওখানে থেকে লিঙ্কটা থাকার দরকার নেই, পদক চেনে থাকুন, থেকে গাড়ি নিয়ে পুরো বিষয়টা করে আইদার ওদিক দিয়ে বেরিয়ে যান অথবা এ পাশে ব্যাক করে যান। এই তো হয়ে গেল সিল্ক রুটের পর্যালোচনা। এখানে নাথান ভ্যালিতে কেন মানুষের থাকার দরকার, কি কারণে, কোন অসৎ উদ্দেশ্য সাধ করবার জন্য আমরা নিজেদের শারীরিক অস্বাচ্ছন্দ্য টেনে আনি, এই জায়গাটাতে আমার তীব্র আপত্তি ছিল এবং আছে। যাই হোক, এইবারে সেই ব্যাপার নিয়ে প্যাকেজ এখনো চলছে।